আচ্ছা, আমি এই কোয়েশ্চেনটা তো অনেক পেয়েছি। এখানে যার কমেন্ট আমি পড়ছি সে হলো এমডি দানিশ। ও লিখেছে যে কেরিয়ার আফটার বিএইচএমএস ওয়েস্ট বেঙ্গল, যেটা আমি বলেছি যে একটা ভিডিওতে বলবো। অ্যান্ড বলছে দিদি, চয়েস ফিলিং প্রায়োরিটি ফর বিএইচএমএস প্রাইভেট কলেজেস। তো এটা নিয়ে আজ আমি এবার একটু বলি যে চয়েস ফিলিং প্রায়োরিটি ব্যাপারটা কি। চয়েস ফিলিং হলো এই পুরো কাউন্সিলিং প্রসেসের সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট। এই ভিডিওটা খুব ভালো করে সবাই শোনো। আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছো, দিদি কাউন্সিলিং প্রসেসটা একটু খুলে বলো। আমি তোমাদেরকে একটা কথা বলি, কাউন্সিলিং কোনো হাতি ঘোড়া একটা বিষয় না যার জন্য তোমাকে টাকা দিয়ে, মানে আমি তো এরকমও শুনেছি অনেক থেকে, তোমরা জাস্ট শুনলে অবাক হয়ে যাবে, 25,000 30,000 টাকা দিয়ে কাউন্সিলিং করিয়েছে, মানে কাউন্সিলিংই জাস্ট করিয়েছে। কেন এই জিনিসটা করেছে? বিকজ কি তারা জানেই না যে কাউন্সিলিং প্রসেসটা কি হয়। এরকম অনেক মানুষ আছে যে কাউন্সিলিং কীভাবে হয় বা কী না হয় সেটা তাদের দোষ না, তাদের হয়তো লোক্যালিটি বা সব কিছু দিক থেকে দেখতে হবে, মানুষ জানে না। তো সবার অ্যাওয়ারনেসের জন্য বলতে পারো আমার এই ভিডিওটা, আমি ভাবলাম যে না, এটা অ্যাকচুয়ালি সত্যি এবার একটু খুলে বলা উচিত। কাউন্সিলিং প্রসেসটা কিন্তু পুরোটাই যেটা WBMCC থ্রু হয়, আর সেটার জন্য কাউকে এক্সট্রা করে টাকা দিতে হয় না। তুমি কাউকে এক্সট্রা করে টাকা দিয়ে দিলে তুমি কোনো এক্সট্রা কোথাও কলেজ পেয়ে যাবে না। এখন তো এই সিস্টেম একদমই চলে না, যা হয় থ্রু কাউন্সিলিং হয়। WBMCC যে ওয়েবসাইট আছে তোমরা গিয়ে দেখতে পারো, সেখান থেকেই আমাদের স্টেট কাউন্সিলিং হয়। ইভেন ওখানে নোটিশ পাবলিশ করে ওখানে যে কবে থেকে কাউন্সিলিং শুরু হবে, এবং ইভেন এটাও লিখে দেওয়া থাকে যে কীভাবে কী প্রসেসে তুমি কাউন্সিলিং করতে পারো। অনেকের বাড়িতে হয়তো ফোন মানে করতে ভয় পায় বা ল্যাপটপেও করতে ভয় পায়, তুমি তার জন্য পাশে সাইবার ক্যাফে থেকে গিয়ে করাতে পারো। সেখানে বড় জোর তোমাকে কত টাকা নিতে পারে, 100 কি 200 টাকা। তার মানে 25-30 হাজার টাকা তো কাউন্সিলিংয়ের জন্য নিতে পারে না। যাই হোক, আমি তোমাদের তাও একটা শর্টে বলে রাখছি যে কাউন্সিলিংটা কীভাবে হয়। WBMCCর ওয়েবসাইট থেকে প্রথমে কাউন্সিলিংয়ের ডেট পাবলিশ হয়, রেজিস্ট্রেশনের ডেট পাবলিশ হয় যে তুমি রেজিস্ট্রেশন করবে কাউন্সিলিং করার জন্য। ওখানে ফিজ লাগে হয়তো 2000 কি 2500 সামথিং ফিজ লাগতে পারে, এর বেশি তো ফিজ নেয় না WBMCC। দেন তুমি ওটা রেজিস্ট্রেশন করলে, তারপরে রেজিস্ট্রেশন হওয়ার পর তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একটা ডেট দেবে, আর একটা কলেজও বলে দেওয়া থাকে যেখানে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে দিতে হয়। ডকুমেন্ট ভেরিফিকেশন বলতে তোমার মেডিকেল সার্টিফিকেট, তোমার ডমিসিয়াল সার্টিফিকেট, এটা নিয়েও আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো যে কী কী ডকুমেন্ট তোমাকে আগে থেকে জোগাড় করতে রাখতে হবে। আর তার পারফর্মা সমস্ত WBMCCর ওয়েবসাইটে দেয়া থাকে। ডকুমেন্ট ভেরিফিকেশন যদি ঠিকঠাক হয় তোমাকে সেই মেসেজটাও করে দেবে, তুমি জানতে পেরে যাবে। অ্যান্ড তারপরেই তোমার শুরু হবে চয়েস ফিলিং। প্রথমে আসে চয়েস ফিলিং, যেটা তুমি তোমার পছন্দ অনুযায়ী যে তোমার নাম্বার যতটা এসে সেই ওয়াইজ তুমি চয়েস ফিলিং করো। তোমার যদি মনে হয় যে তুমি গভর্নমেন্ট কলেজ পেতে পারো, তুমি এবার তার মধ্যে তোমার আমাদের হোমিওপ্যাথিতে ধরো 4টে গভর্নমেন্ট কলেজ আছে, কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DND অ্যান্ড মহেশ ভট্টাচার্য অ্যান্ড মেদিনীপুর। তো তুমি তোমার মনে হতে পারে যে আমি গভর্নমেন্ট কলেজে পেতেই পারি। আর সত্যি কথা বলতে আগে থেকে ওরকমভাবে এক্স্যাক্টলি বলা যায় না। হ্যাঁ, এবার একটা মার্কস তো বলাই যায় যে এটা পাবে না বা ওটা পাবে। আমি বলবো অলওয়েজ প্রথম 4টে গভর্নমেন্ট কলেজকে চয়েস ফিলিংয়ে রেখো। তারপরে তোমার মনে হতে পারে যে প্রাইভেট যে কলেজগুলো আছে তার মধ্যে তোমার মনে হতে পারে যে আমি মেট্রোপলিটনে পড়তে চাই, তো আমি মেট্রোপলিটনের স্টেট কোটাকে প্রথম রাখবো, কারণ স্টেট কোটার ফিস কম হবে, স্টেট কোটাকে প্রথম রাখবো। তারপরে আমি কি করব, একটা অল ইন্ডিয়া কোটা বলেও হয়, তুমি অল ইন্ডিয়া কোটাকে রাখতে পারো। তারপরে তুমি ম্যানেজমেন্ট কোটা, যেখানে তোমাকে একটু বেশি টাকা দিয়ে পড়তে হয়, তুমি তারপরে ম্যানেজমেন্ট কোটাতে রাখতে পারো। মানে তোমার হয়তো এরকম মনে হচ্ছে যে আমি মেট্রোতেই পড়বো, যদি প্রাইভেট কলেজে পড়ি, তাহলে তুমি মেট্রোপলিটনের 3টে কোটা যেটা হয়, মানে স্টেট কোটা, AIQ কোটা অ্যান্ড ম্যানেজমেন্ট কোটা, তুমি 3টেই পরপর রাখলে। এবার তোমার যদি মনে হয় যে আমার কাছে কলেজটা ম্যাটার করে না, আমার কাছে টাকা বেশি ম্যাটার করছে, তো আমি কি করলাম, আমার পছন্দ ওয়াইজ যে কতগুলো প্রাইভেট কলেজ আছে আমি পরপর সবকটার স্টেট কোটা দিলাম, তারপরে সবকটার পরপর AIQ কোটা দিলাম, তারপরে আমি সবকটার ম্যানেজমেন্ট কোটা দিলাম, কারণ AIQ কোটা আর স্টেট কোটার ফিস কিন্তু সেম। এবারে আমি তোমাদেরকে বলি যে তোমরা আমাকে কোয়েশ্চেন করছো দিদি কোন কলেজটা ভালো হবে। দেখো, আমি মেট্রোপলিটন নিয়েছিলাম বিকজ কি আমি কলকাতার বাইরে যেতে চাই না, তাই জন্য নিয়েছিলাম, বাড়ি থেকে আমার কাছাকাছি হবে। আর আমি তখন শুনেছিলাম যে আফটার গভর্নমেন্ট কলেজ মেট্রোপলিটনেই সব থেকে ভালো, মানে পড়াশোনা হয়, ফ্যাকাল্টিস ভালো, সব কিছু প্রোগ্রামও হয়,
কলেজ লাইফটা বোরিং যাবে না, আর বাড়ি থেকেও কাছাকাছি, পড়াশোনাও ভালো হয়। তো আমি এই সব কিছু বিবেচনা করে আমি আমার কলেজ নিয়েছিলাম। তো এবার তুমি ধরো থাকো বীরভূমে, তো তোমার মনে হতেই পারে যে আমার কাছাকাছি বীরভূম বিবেকানন্দ আছে, বা তুমি থাকো বর্ধমানে, তোমার কাছাকাছি বর্ধমান আছে। তো সেই অনুযায়ী মানে যে যার ক্রাইটেরিয়া অনুযায়ী কম বেশি সব কলেজেই পড়াশোনা মোটামুটি হয়। এবার যে কলেজে স্টুডেন্ট স্ট্রেংথ একটু বেশি থাকে সেই কলেজে একটু তো ভালো হবে, এটা এটা ডিপেন্ড করে, তোমরা বুঝতে পারছো। তো সেই অনুযায়ী তোমাদের ক্রাইটেরিয়া কি হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের কলেজ ফেভারিট হবে। আর তুমি যে কলেজেই পড়ো না কেন তোমাকে ইউনিভার্সিটি এক্সাম একই দিতে হবে, তুমি একটা ইউনিভার্সিটির আন্ডারেই পড়ো, অ্যান্ড তোমাকে সেম টাইমেই এক্সাম দিতে হবে। আর তুমি আফটার কলেজ যখন ডাক্তার হয়ে বেরোবে তুমি সেম ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নিয়েই বেরোবে, সেখানে কিন্তু কলেজ কোথাও মেনশন থাকে না। বাট হ্যাঁ, আমরা চয়েস করি যে জন্য যে পড়াশোনা এখানে ভালো হয় বা ফ্যাকাল্টিজ এখানে ভালো হয়, কারোর টাকাটা প্রায় মানে ক্রাইটেরিয়ার মধ্যে থাকে, তো তার কাছে এই কলেজের ফিসটা একটু কম, তো আমি এখানে ভর্তি হই, এই জিনিসগুলো থাকে। এবারে আসি যে তুমি পুরো চয়েস ফিলিং তো করে ফেললে যে কি কি কলেজ নেবে, এটার জন্য একটা ডেট দেওয়া থাকে, আর প্রত্যেকটার জন্য 2 দিন কি 3 দিন করে সময় দিয়ে দেওয়া থাকে। তো চয়েস ফিলিং করে ফেললে তারপরে যেটা হয় চয়েস লক করতে হয়। আর এই চয়েস লক করে দেওয়ার পর কিন্তু আর চয়েস চেঞ্জ করা যায় না। চয়েস লক করে দিলে এবং তার কিছুদিনের পরেই ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোয়। তুমি যদি পাও তোমার পছন্দের কলেজে তাহলে তো খুবই ভালো, বা তুমি যে কলেজে অ্যালোটেড হবে সেই কলেজের নাম তোমাকে দেখিয়ে দেবে এবং তোমার তার জন্য অ্যাডমিশনের জন্য 3 থেকে 4 দিন সময় দেওয়া হয় এবং তুমি সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে পারো। এবারে তুমি বলতে পারো দিদি আমার গভর্নমেন্ট কলেজে যাওয়ার ইচ্ছা ছিল, আমার মনে হচ্ছে আমার নাম্বার দেখে হয়ে যেতে পারে গভর্নমেন্ট কলেজ, কিন্তু আমি প্রথম যে প্রাইভেট কলেজটা দিয়েছিলাম আমার সেখানে স্টেট কোটাতে এসেছে, আমি কি সেখানে ভর্তি না হয়ে সেকেন্ড রাউন্ডের জন্য দেখতে পারি? অবশ্যই দেখতে পারো। তুমি কলেজে যেতে পারো, গিয়ে তুমি সেখানে তোমাকে ভর্তি হতে হবে, মানে তোমার সিটটারও তো একটা সিকিউরিটি থাকে। তোমার কাছে 2টো অপশান থাকবে। একটা অপশান হলো তুমি কলেজে ভর্তি হবে এবং আপগ্রেডেশনের জন্য হ্যাঁ করে দেবে। তুমি তোমার তোমার যদি সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন হয়ে যায় তাহলে কলেজ তোমাকে পুরো ফিসটা তোমাকে ফিরিয়ে দেবে এবং তুমি আপগ্রেড হয়ে যে কলেজে যাবে, ধরো গভর্নমেন্ট কোনো কলেজে পেয়ে গেছো, তুমি সেখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। আর আরেকটা জিনিস হয় যে তুমি কোনো রকম ভর্তি হতেই চাইছো না, তুমি আপগ্রেড করতে চাইছো, সেকেন্ড রাউন্ডের জন্য দেখতে চাইছো, সেখানে কিন্তু তোমার পরের বার কিন্তু এসে তুমি আগের কলেজে আর অ্যালোটেড হতে পারবে না। মানে কোনো প্রাইভেট কলেজে তুমি আগের বারে যেটা পেয়েছিলে, ধরো সেখানে তুমি ভর্তি হওনি, গভর্নমেন্ট কলেজের জন্য তুমি সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন দিয়ে দিয়েছো, কিন্তু সেই কলেজে তুমি অ্যাডমিশন নাওনি, তো তোমার কাছে কিন্তু সেকেন্ড রাউন্ডে সেই আগের কলেজের সিটটা তখন থাকবে না, যেহেতু তুমি ভর্তি হওনি। আমি তো বলবো অলওয়েজ সেফ খেলা উচিত। কলেজে ভর্তি হয়ে যাও, আপগ্রেডেশনে দাও, চান্স যদি পেয়ে যাও কলেজে তোমায় টাকা ফিরিয়েই দেবে, তো তারপরে তুমি ভর্তি হয়ে যাও। অ্যান্ড এভাবেই তারপরে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যান্ড থার্ড রাউন্ড চলতে থাকে।